সার্থকের সমস্ত খেলা শেষ করতেই সুধার সঙ্গে বাড়িতে ফিরে এলো তেজ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুধা নিজের সিঁথিতে সুন্দর করে সিঁদুর পরে নেয়। ঠিক তখনই সেখানে সার্থক আসে আর এসেই বলে, বাবা, সিঁথিতে সিঁদুর পরেছো, সতী সাবিত্রীর মতো একদম সেজে নিয়েছো, তাই না? তা এই সিঁথির সিঁদুর কিসের জন্য? আর শোনো, আমি তো তোমাকে বলেছি যে আমি তেজকে একদম শেষ করে দিয়েছি। যে আগুন লাগিয়ে দিয়েছি না, সে আগুনে তেজ একদম পুড়ে ছাই হয়ে গেছে। এখন ছাই হয়ে বাতাসে উড়ছে, বুঝতে পেরেছো? তাই এই সিঁথির সিঁদুরের না কোনো মূল্য নেই। এই সিঁথির সিঁদুরটা মুছে ফেলো, মুছে ফেলো। এই বলে মুছতে গেলেই সুধা সার্থকের হাতটা ধরে ফেলে আর বলে, একদম আমার গায়ে হাত দিবে না। আর এই সিঁথির সিঁদুরও মুছবে না। আমি আজকে আমার যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। আমি আমার তেজের জন্য নির্জলা উপোস রেখেছি। আমি জানি আমার তেজ ঠিক আমার কাছে ফিরে আসবে, এই বাড়িতে ফিরে আসবে। বুঝতে পেরেছো? তখন সার্থক বলে, তাই নাকি? শোনো সুধা, তুমি না ভবিতব্যটা মেনে নাও। এটাই তোমার ভবিতব্য, যে এই বাড়িতে তেজ আর ফিরে আসবে না। তোমাকে আমার সঙ্গেই একসঙ্গে সুখী জীবনযাপন কাটাতে হবে। আমার সঙ্গেই থাকতে হবে তোমাকে। এটাই এটাই তোমার ভাগ্য। মেনে নাও। এই বলে সুধাকে জড়িয়ে ধরতে গেলে সুধা বলে, খবরদার, আমার গায়ে একদম হাত দেওয়ার চেষ্টা করবেন না। আমার কাছে আসলে না, ওই হাত দুটো আমি একদম ভেঙে গুঁড়িয়ে দেব। বুঝতে পেরেছেন? তাই আমার থেকে না দূরে থাকুন, দূরে থাকুন। তখনই তেজ বলে, হ্যাঁ তুমি উপোস থাকো, না হলে যা খুশি তাই থাকো। তোমার তেজ কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও না। তখন সুধা বলে, হ্যাঁ, আপনার সেটা মনে হতেই পারে, কিন্তু আমি জানি আমার তেজ ঠিক ফিরবে। আর আমার তেজ ঠিকই ফিরে আসবে। আজকে তো পুজো, তাই এখন না এই শিবরাত্রির পুজোতে যত যত পাপী আছে তাতে পাপের ঘরা পূর্ণ হয়। তাই যতক্ষণ আছেন এনজয় করুন। জামা কাপড় রেখে দিয়েছে, এই বলে সুধা চলে যায়। তখন সার্থক বলে, এনজয় করব? তেজের মৃত্যুর খবর পেলে তারপর এনজয় করব। ওইদিকে সুধা সবাইকে নিয়ে একসঙ্গে পুজো দিতে থাকে। ঠিক তখনই ঠাম্মি দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। তখনই আশুতোষের মা বলে, এ কি মাসিমা, আপনার আপনার মন্দিরে অন্যজনের পাপ পেটে নিয়ে তারপরে সুধা পুজো করছে, আপনি কিছু বলবেন না? তখনই ঠাম্মি বলে, সুধা, তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি আমার মন্দিরে এইভাবে অন্যের পাপ পেটে নিয়ে তারপরে পুজো করছো? ওখান থেকে উঠে এসো। তখন সুধা বলে, ঠাম্মি, দিন রাত আমি এখানে পুজো করেছি, তখন কোনো সমস্যা হয়নি, এখন আমার হাত অপবিত্র হয়ে গেল? তখনই কাকুমণি বলে, আবার মুখে মুখে তর্ক করছো? অন্যের একটা পাপ পেটে নিয়ে নিয়েছো, আবার কি না মুখে মুখে তর্ক করছো? এত বড় সাহস তোমার হয় কি করে? তুমি মায়ের মুখে মুখে কথা বলছো? ঠিক তখনই জ্যোৎস্না বলে, কাকুমণি, এইভাবে প্লিজ কথা বলো না। অন্তত তোরই তো এখানে আছে, সেটাও তো দেখবে। আর তাছাড়া পাপ পুণ্যের হিসাব না সবকিছু উপরওয়ালার হাতে। তাই কে পাপ করলো, কে পুণ্য করলো, কার হিসেব হবে না হবে সেটা না আমরা বিচার করার কেউ না। তাই তোমাদেরকে আমি বলছি, প্লিজ এইভাবে কথা বলবে না। তখন সমুদ্র বলে, হ্যাঁ বাবা, তুমি না বড্ড বাড়াবাড়ি করছো। কেন তুমি এরকম করছো বলো তো? আমিও তোমাকে বলছি যে তুমি সংযত হয়ে যাও। তখনই ঠাম্মিকে তেজের মা বলে, মা, আপনাকে আমি একটা কথা বলছি। আসলে আমি তো এই বাড়ির বড় বউ, তাই এই বাড়ির মন্দির, এই বাড়িটা আপনার যতটা, ততটাই আমার, ততটাই রেশমির, ততটাই জ্যোৎস্নার, আর ততটাই হলো সুধার। তখন তো ঠাম্মি অবাক হয়ে যায়। তখন তেজের মা বলে, তাই মা, আপনি না এইভাবে সুধাকে পুজো করতে না করতে পারেন না। তাই আজকে আজকে পুজো তো, তাই আপনি সুধাকে প্লিজ না করবেন না, আমি আপনাকে বলছি। আর সুধা পূজা দেবে, অবশ্যই পূজা দেবে। তেজের ভালোর জন্য সুধা পূজা দেবে। তখনই ঠাম্মি বলে, বড় বৌমা, তুমিও আমার মুখে মুখে তর্ক করছো? তখন তেজের মা বলে, হ্যাঁ মা, বড়রা অন্যায় করলে ছোটরা তো তাদের ভুল ধরিয়ে দিতে পারেই, তাই না? তাই আপনি যদি অন্যায় করেন, সেটারও দায়ভার আমার আসে। তাই আমি আপনাকে বলছি মা, আপনি প্লিজ আজকে সুধাকে পুজো দিতে বাধা দেবেন না। আপনি পুজো দিতে দিন, আপনার নাতির ভালোর জন্য। না হলে আপনিও কিন্তু পরে আফসোস করতে পারেন। তখন ঠাম্মি বলে, কি বলছো তুমি এসব? ঠিক তখনই সেখানে সার্থক চলে আসে আর এসেই বলে, মা, তুমিও সুধার হয়ে কথা বলছো? তুমি জানো না ও কত বড় অন্যায় করেছে, কত বড় পাপ করেছে? এখনো এখনো বিচ্ছুর নামে ও উপোস করেছে। তখনই তেজের মা বলে, দেখো, কি করছে না করছে সেটা তো যার যারটা শেষেই জানে। তাই মা, আমি আপনাকে হাত জোড় করে বলছি, আপনি প্লিজ সুধাকে পুজো দিতে বারণ করবেন না। আপনি ওকে পুজো দেওয়ার অনুমতিটা দিয়ে দিন। তখন ঠাম্মি কিছুই বলে না। তখন সার্থক বলে, হ্যাঁ ঠাম্মি, আমি তো বলছি পুজো দিক না।
তুমি পুজো দেওয়ার পারমিশনটা দিয়ে দাও। তখন ঠাম্মি বলে, না, কোনোভাবেই সুধা এখানে পুজো দেবে না। তখন সার্থক বলে, না ঠাম্মি, দিক না, আমি তো তোমাকে বলছি সুধা পুজো দিক। ও পুজো দিয়ে কি আর করবে, কি প্রমাণ করতে চাইবে? তখন সুধা বলে, আমি কি প্রমাণ করব না করব সেটা আমি জানি না, তবে আজকে আজকে অনেকের অনেকের মুখোশটাই খুলে আসবে, সেটা আমি জানি। তখন তো এই কথা শুনে সার্থক অবাক হয়ে যায়। তখন সুধা বলে, আমি চাই সত্যিটা সবার সামনে চলে আসুক। তখনই ঝিনুক সুধাকে বলে, দিদি, তোর সঙ্গে আমার কথা আছে, এদিকে আয়। তখনই ঝিনুক সুধাকে নিয়ে সবটা খুলে বলে যে পোস্টমর্টম রিপোর্টে কি দেখেছে। তারপরে সবকিছু খুলে বললে সুধা বলে, আমি তোকে বলেছিলাম না যে ওই লোকটার চালচলন সবকিছু আমার সার্থকের মতো লাগে, সবকিছু। তার মানে এটাই সার্থক। তখন ঝিনুক বলে, কিন্তু দিদি, সার্জারি করে না হয় ফেসটা পাল্টানো যায়, কিন্তু হাইট হাইট তো পাল্টানো যায় না। সার্থক সার্থক দা তো জিজুর থেকে অনেকটা শর্ট ছিল। ঠিক তখনই জুতোর মধ্যে তরি জল ফেলে দেয়। তখন তো সার্থক প্রচন্ড রেগে যায় তরির উপর আর বলে, কিছু শিখোনি, বেয়াদব মেয়ে। তখন তরি বলে, বাবা, তুমি আমার উপর এমন চিৎকার করছো কেন? তুমি আমার উপর এখন শুধু শুধুই রাগ করো। তখনই সুধা সুধা তরির কাছে ছুটে আসে। তখন সার্থক বলে, একদম মুখে মুখে কথা বলবে না। আমার জুতোটা নষ্ট করে দিলে, সবকিছু নষ্ট করে দিলে, আবার মায়ের মতো বেয়াদব হয়েছে, তাই না? এই বলে তরিকে মারতে গেলেই সুধা তরিকে ধরে ফেলে আর বলে, আমার মেয়ের গায়ে একদম হাত দেবে না। তখন ঠাম্মি বলে, শোনো, মায়ের কাছ থেকেই তো মেয়েরা শিক্ষা পায়। তুমি তোমার মেয়েকে ভালো করে শিক্ষা দিতে পারছো না? ঠিকই তো, এরকম ভাবে চলাফেরা এখন না শিখলে কি করে হবে? তখন সুধা বলে, আচ্ছা ঠাম্মি, আমার মেয়ের কথা না হয় আমি বাদই দিলাম যে আমার মেয়েকে আমি শিক্ষা দিতে পারিনি, কিন্তু আপনার নাতি মন্দিরেও জুতো পরে এসেছে, সেটা কি আপনি খেয়াল করেছেন? কোন দিন মন্দিরে কে জুতো পরে আসে বলুন তো আপনি? সেটা কি আপনার নাতি ভুলে গেছে নাকি নতুন করে? তখন এই কথা শুনে সার্থক চমকে যায়। তখন ঠাম্মি বলে, এ কি দাদু ভাই, তুমি মন্দিরে জুতো পরে এসেছো কেন? তুমি জানো না মন্দিরে জুতো পরে আসতে হয় না? তখন সার্থক বলে, না না ঠাম্মি, আমি তো অ্যাক্সিডেন্ট করেছিলাম, তাই আমাকে ডক্টর এই জুতোটা সবসময় পরে রাখতে বলেছিল। তার জন্যই আমি এই জুতোটা পরে রাখি। আচ্ছা, জুতোটাও ভিজে গেল, আমি বরং জুতোটা একটু পরিষ্কার করে আসছি। তখন এই বলেই সেখান থেকে সার্থক চলে যায়। তখন সুধা মনে মনে বলে, নিশ্চয়ই এই জুতার মধ্যে কিছু একটা আছে, না হলে জুতোটা কখনো কখনো পা থেকে কেন খোলে না? এই বলেই সার্থকের পিছন পিছন রুমে যায় সুধা। তারপরে সুধা জুতোগুলো দেখে। তখন জুতোগুলো দেখেই বলে, এই জুতোটাই মধ্যে কিছু একটা আছে। এই বলেই জুতোটা হাতে নিলেই জুতোটাতে অনেকটা হিল দেখতে পায় সুধা আর বলে, এরকম হিলওয়ালা জুতো তো কখনোই তেজ পড়তো না। তার মানে সার্থক এই হিলওয়ালা জুতো পরেই নিজেকে লম্বা বানিয়ে রাখছে, তেজের সমান সমান হচ্ছে। না না, এবার আমাকে কিছু একটা করতে হবে। এই বলে সুধা সেখান থেকে চলে যায়। তখন সার্থক বলে, এখানে কেউ এসেছিল মনে হচ্ছে, আমার জুতো দেখে তো মনে হচ্ছে কেউ এসেছিল। নিশ্চয়ই আমার পিছন পিছন সুধাই এসেছিল। ওইদিকে সুধা গিয়ে ঝিনুককে বলে, ঝিনুক, আমি না সমাধান করে ফেলেছি। আসলে ও জুতোর মধ্যে অনেকটা হিল আছে, সেই জন্যই সেই জন্যই ওচা জুতো পরেই ও তেজের সমান হাইটটা করে রাখে। তখন সুধা সবটা খুলে বলে ঝিনুকদের। তখন ঝিনুক, জ্যোৎস্না সবটা শুনে চমকে যায়। তখন জ্যোৎস্না বলে, কিন্তু সুধা, তুমি কিন্তু এই জুতোর কথা বলে ঠাম্মি আর মেজকাকে বোঝাতে পারবে না, তাই অনেক বড় কোনো প্রমাণ লাগবে। তাই তুমি প্রমাণ জোগাড় করো, বুঝতে পেরেছো? আর মুখে মুখে তো জল দিয়ে আমরা দেখেছিলাম, মুখে কোনো মেকআপ করা নেই। তখন সুধা বলে, তার মানে সার্জারি করা আছে। তাহলে কনস্টেবলই তো বলতে পারবে যে কোথায় কোথায় সার্জারিটা করেছিল আর কিভাবে করেছিল, সবটা আমাকে জানতেই হবে। কিন্তু দিদি ভাই, আমাদের যে এখন বেরোতে হবে, কিন্তু কি করে বেরোবো? তখনই জ্যোৎস্না বলে, চিন্তা করো না তুমি সুধা, আমি আছি তো, আমি আর মা সবটা সামলে নেব। তখন সুধা বলে, আমাদেরকে তেজকে খুঁজে বের করতে হবে। তখন ঝিনুক বলে, হ্যাঁ দিদি, চল, আমাদেরকে বেরোতে হবে। তখন জ্যোৎস্না বলে, তোমরা যাও, আমি আর মা সবটা সামলে নিচ্ছি। এই বলে জ্যোৎস্না নিজের মায়ের কাছে আসে আর সবটা খুলে বলে। তখন জ্যোৎস্নার মা বলে, ঠিক আছে, আমরা দুজন মিলে সবটা সামলে নেব। এই বলে মন্দিরে ধুয়ো দিয়ে নাচ করতে থাকে। ঠিক তখনই সুধা আর ঝিনুক সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে সার্থক এসে ধুয়োর জন্য কিছুই দেখতে পায় না। তারপর দেখা যাবে সেই গ্রামে তেজকে খুঁজতে যায় সুধা। তখন বলে, এখানে তো চুমকি আর বিচ্চুর কোনো খবরই পাচ্ছি না। তখন একজন লোককে ধরেই সমুদ্র সবটা জিজ্ঞাসা করলে লোকটা প্রথম অস্বীকার করে। তখন সুধা লোকটাকে বলে, আপনার নাম আমরা কোথাও বলবো না, আপনি ভয় পাবেন না, বলুন না বিচ্চু আর চুমকি কোথায়? তখন লোকটা সবকিছু খুলে বলে আর বলে, আসলে গ্রাম প্রধান কজন লোক পাঠিয়ে ওই বিচ্চুকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছে। ও সেখানেই শেষ হয়ে গেছে। আর তারপর থেকেই
চুমকিকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। ওই পারুল যে ওদের জায়গা দিয়েছিল, সেই পারুল আর চুমকি একদম লাপাত্তা হয়ে গেছে। ওদেরকে সবাই খুঁজছে, কোথাও পাওয়া যাচ্ছে না। এর বাইরে আমি আর কিছু জানি না।" এই বলে লোকটা সেখান থেকে চলে যায়। তখনই সমুদ্র বলে, "আচ্ছা বৌদি, তাহলে কি ওই পারুল সত্যি বলেছিল যে আগুন লেগে আমাদের দাদাভাই মারা গেছে?" তখন সুধা বলে, "না, না, এটা কিছুতেই হতে পারে না। তেজের কিচ্ছু হয়নি। কারণ আমি জানি চুমকি তেজকে বন্ধুর মতো অনেক ভালোবাসে। এরকম বিপদে রেখে চুমকি কিছুতেই চলে যাবে না। ওইদিকে দেখা যাবে সার্থক খাবারের মধ্যে কিছু একটা মেশাতে থাকে সবাইকে মারার জন্য। ওইদিকে তেজ ফিরে আসে সুধার সঙ্গে আর বলে, "এবার সবকিছুর বদলা নেব আমি।" তেজের স্মৃতিও ফিরে আসে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।